হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন রানার টার্বো 125 সিসির একটা কমিউটার মোটরসাইকেল এবং এটা হচ্ছে টার্বোর ভার্সন 2। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এই মোটরসাইকেলটির মালিক। ভাই, আপনার নামটা কি যেন একটু বলেন তো? তৌফিক। আচ্ছা, তো তৌফিক ভাই হচ্ছে আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার। তো তিনি সহযোগিতা করছেন বইলাই আজকে আপনাদের সামনে রানার টার্বো 125 ভার্সন 2 নিয়ে বেশ কয়েকটা ভিডিও উপহার দিতে পারছি। তো আজকে হচ্ছে তৌফিক ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি এই মোটরসাইকেলটা থেকে কেমন কি পাইছেন, অর্থাৎ ইউজার রিভিউ। তো তৌফিক ভাই হচ্ছেন এই মোটরসাইকেলটি তার জীবনের প্রথম মোটরসাইকেল। তো তিনি আসলে ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, মানে একটু সংকোচ বোধ করতেছে আর কি, যেটা হয় আর কি। কারণ ভাবতেছি যে কী না কি বলে ফেলি, আমি তো মোটরসাইকেল সম্পর্কে ওরকম কিছু জানি না। পরে আমি অনেক বুঝিয়ে শুনে রাজি করলাম আর কি। তো তৌফিক ভাই, এখন কি ভয় কাটছে আপনার? অ্যাকচুয়ালি ভয় না, আমি চাচ্ছিলাম না ফেসটা হাইলাইট করতে, তারপরেও ফেস মাস্ক পরেই চলে আসে। না, এখানে তো হাইলাইটের কিছু নাই, জাস্ট আপনি নিজের মুখ থেকে জানাইলে এখানে মানুষজন মানে সরাসরি কিছু উপকৃত হবে আর কি। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, আপনি কোশ্চেন করেন, আমি আচ্ছা দিচ্ছি। আচ্ছা, তো কিছু পয়েন্ট আমরা নোট করে নিছি এই কাগজটার মধ্যে, যেন হারায় না যায় ভালো এবং মন্দ দিক আকারে। তো তৌফিক ভাই ভুলে গেলে আমি এগুলো তাকে একটু স্মরণ করাই দিব। তো তৌফিক ভাই, প্রথমে আমরা কোন দিকে যাব? একটু ভালো দিকে যাই নাকি? তো প্রথম ভালো লাগার দিকে আপনি কোনটা বলছিলেন, মনে আছে? আমার সর্বপ্রথম যে কারণে আমি বাইকটা নেওয়া সেটা হচ্ছে দেশি বাইক, তারপর স্টাইলিশের লুকের দিক দিয়ে মনে করেন যে খুব স্টাইলিশ। আচ্ছা, 125 সিসি সেগমেন্টের মধ্যে কিন্তু বেস্ট একটা বাইক লুকের দিকে, এই জন্য আমি এটা নেওয়া আর কি। আচ্ছা, তারপরে ভালো লাগার দিক মনে আছে আপনার? এটা এক্সিলারেশনটা বেশ ভালো। হ্যাঁ, আচ্ছা, এই মোটামুটি আর চালিয়ে মজা, একটা বাইক চালিয়ে যতটুকু মজা পাওয়া যায়, আরাম পাওয়া সিটিং যায়। এর ব্যাপারে বলছিলেন কি জানো? হ্যাঁ, সিটিং পজিশনটা ভালো, জ্যামের মধ্যে খুব কমফোর্টলি হ্যান্ডেল করা যায়। আচ্ছা আচ্ছা, কোনো আনিজি টানিজি লাগে না। আপনার তো একটু শর্ট হাইট, হ্যাঁ, তো আপনি ঠিকভাবে নাগাল টাগাল পান। হ্যাঁ। আচ্ছা, তারপরে আরো ভালো লাগার দিকে কি ব্রেকের কথা যেন কি বলতে চাচ্ছিলেন? সামনের ব্রেকটা বেশ ভালো, হ্যাঁ, পিছনের ব্রেকটাও মোটামুটি ভালো, চাকার গ্রিপটাও ভালো। আচ্ছা, চাকার গ্রিপটা বেশ ভালো, সব মিলে ভালোই, কিন্তু কন্ট্রোলিং বেশ ভালো। কন্ট্রোলিং ভালো। আচ্ছা, এরপরে আপনি আরো ভালো লাগার দিকের মধ্যে আনছিলেন হচ্ছে দামের একটা ব্যাপার। অ্যাকচুয়ালি 125 সিসি সেগমেন্টের দেশি বাইক হিসেবে 1,25,000 একটু বেশি মনে হচ্ছে, তাই না? মনে করেন যদি 1,10,000-এর মধ্যে হয় বা 1,00,000-এর মধ্যেও যদি হয়তো, তাহলে এর মতো বেস্ট বাইক আর হয় না। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে দামটা যেন আরো কম হয় দেশি ব্র্যান্ড হিসেবে। আচ্ছা, যদিও দেশে প্রস্তুত হয় না, তারপরেও। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি তৌফিক ভাইয়ের কাছ থেকে কিছু খারাপ লাগার দিকে। ওই যে বললাম না, অনেকগুলো পয়েন্ট নোট করছি, তো তার উপরে উনি তো আসলে মোটরসাইকেল সম্পর্কে ওইভাবে কথা বলতে আসলে অভ্যস্ত না। তো যাই হোক, ওনারে মাঝে মধ্যে একটু স্মরণ করে দেওয়া লাগতেছে আর কি। তো তৌফিক ভাই, এবার বলেন তো, আপনি খারাপ লাগার দিকের মধ্যে প্রথমে বলছিলেন মাইলেজের ব্যাপারটা আর কি। মাইলেজে কী হয়েছে আপনার? মাইলেজটা আসলে প্রথম থেকে আমি কম পাচ্ছিলাম। আচ্ছা, কত পাচ্ছিলেন? কার্বোরেটর টোনিং করার পরও প্রায় আমি অকটেন দিয়ে টেস্ট করার পর 28-29 বা সর্বোচ্চ 30-এর বেশি আমি পাইনি। পরে এটা বারবার রিপোর্ট করার পর বারবার সার্ভিস করছি, এই পর্যন্ত প্রায় 6-7টা সার্ভিস হয়ে গেছে। এখন একটু বেশি পাচ্ছি। আচ্ছা, আনুমানিক কত পাচ্ছেন এখন? এখন আমার ধারণা ছিল যে 40-র মতো পাচ্ছি, কিন্তু আজকে তো 44 অকটেনে পাচ্ছি, জানতে পারলাম। আচ্ছা, আমার হিসাব বাদ দেন, আপনার ধারণা হচ্ছে আপনি 40 পান। তো 40-তে কি আপনি খুশি? আগে যেহেতু আরও কম পেতাম, তো ওই হিসেবে খুশি, কিন্তু আসলে মূলত 125 সিসি বাইক হিসেবে যেহেতু স্টুডেন্ট, 50 গেলে আমার জন্য একটু ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আরেকটা পার্টে আসতেছি, সেটা এই খারাপ লাগার দিকের মধ্যে, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এবং আফটার সেল সার্ভিসে তৌফিক ভাই তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু অস্বস্তিকর ঘটনা বর্ণনা করবে। তো তৌফিক ভাই, আফটার সেল সার্ভিসে আপনি প্রথম যেটা মেনশন করছিলেন সেটা হচ্ছে ওই শোরুম থেকে কেনার পরে কি যেন চিনে না কি যেন আর কি, ওটা একটু বলেন তো। মাইকটা একটু আমার কাছে দেন, একটু জোশ নিয়ে বলি। হ্যাঁ, বলেন বলেন। সেটা হচ্ছে নতুন অবস্থায় বাইক আমি হয়তো কিছুদিন কিনছি, বা কাগজ হয়েছে কিনা আমার ঠিক স্মরণে নাই। তো এই তেলের যে চাবিটা, সেটার লকটা নষ্ট, প্লাস্টিকটা ডিফেক্ট আছে। তো আমি রিপোর্ট করলাম, তারা এক উত্তরেই শেষ করে দিলেন, সেটা হচ্ছে বাইরে থেকে 300 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, আপনি কিনে নিন। আচ্ছা, মানে হোয়াট ইজ দিস, একটা নতুন দিন পরে তখন হয়তো নতুন নাম্বার আসতে বা আসে না, এরকম 15-20 দিন হবে। আচ্ছা,
এরকমই হবে। আচ্ছা তো এটা কোনো আসলে উত্তর আশা করি না এমন ওদের কাছ থেকে, যে একটা তেলের চাবি সেটার পেঁচ নষ্ট বা ভিতরের লকটা নষ্ট, সেটা আসলে প্লাস্টিকের নষ্ট, সেটা আমাকে চেঞ্জ করে দিতে পারতেন, কিন্তু তারা এক উত্তরে দিলেন বাইরে থেকে কিনতে পাওয়া যায়, কিনে নিন। 2 মাসের মধ্যে হর্ন নষ্ট হয়ে গেছে, রিপোর্ট করছি, বাইরে থেকে কিনতে পাওয়া যায়, কিনে নিন, বাইরে অ্যাভেলেবল। এটা তো আসলে কোনো উত্তর হয় না। কেনার আগে তারা যেভাবে আপ্যায়ন করছে, আসলে কেনার পর ওইভাবে আমি সার্ভিসটা পাইনি। মানে এক কথায় বলতে যায় তারা পোল্ট্রি নিছে আর কি। হ্যাঁ, এরকমই বিষয়টা। আচ্ছা, তারপরে আপনার আফটার সার্ভিসের মধ্যে আপনি আরও উল্লেখ করছিলেন, যেমন আপনার যে ফুয়েল ট্যাঙ্কের যে চাবির যে বিষয়টা আর কি, ওখানে কী হয়েছে বলেন তো? চাবির যে ছোট্ট একটা ভিতরে ঢাকনা থাকে স্প্রিং সিস্টেম, তো ওটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তো ওটাও আমি রিপোর্ট করছি, কিন্তু তারা এটা মানে কোনো কানেই নেয় না, এরকম একটা অবস্থা। তো ঠিক আছে, যেহেতু বাইক চলতেছে, ঢাকনা আছে, আমি আর বেশি করি না, কম দামি একটা বাইক, তো এটা নিয়ে আর ওদের সাথে ক্যাচাল করে পারবো না, করেও লাভ নেই। খারাপ দিক ছিল সেটা হচ্ছে শুরু থেকে গ্যাস শিফটের হার্ড ছিল। আচ্ছা, স্টিল নাও আমি একটা সার্ভিস ধরে আমি রিপোর্ট করতেছি না, কারণ আমি বিরক্ত। আমি বারবার রিপোর্ট দিছি যে আমার গ্যাস শিফটের হার্ড, এটা একটু সফট করার ব্যবস্থা করেন বা চেঞ্জ করার ব্যবস্থা করেন। আসলে তারা কিছুই করে না এই ব্যাপারে। আচ্ছা, তো এখনও হার্ড। আমার এই যে জুতার, নতুন একটা জুতা এর আগে নষ্ট হয়েছে চামড়ার জুতা, এটাও প্রায় নষ্টের পথে। এই যে রোজারি দিয়ে কিন্তু কেনা। আচ্ছা আচ্ছা, দেখেন কী অবস্থা, চেঞ্জ করতে করতে এই অবস্থা। তারপরে মনে করেন যে এই যে বাম্পারটা, এই নতুন কিট লাগানোর কারণে সৌন্দর্য বাড়ছে ঠিকই, তো আগের বাম্পারটা ম্যাচিং হয় নাই। আচ্ছা, পরে অন্যান্য কোম্পানি থেকেই মডিফাই করে বাম্পার পাঠাইছে ঠিকই, কিন্তু বাম্পারটা এই যে মাঠঘাটের সাথে অনেক ব্রেক করলেই যখন এই সাসপেনশনটা খেলতে শুরু করে জোরে বাড়ি খায়, দাগও আছে, দেখতে পাবেন আপনারা। আচ্ছা, আমার ভয় হচ্ছে যে কখন না জানি এটা ভেঙে যায়, আমার মনে হচ্ছে আর কি ইদানিং। আচ্ছা, কারণ এটা প্রায় ক্ষয় হয়ে গেছে এদিক দিয়ে। আচ্ছা, তো এটাও করছি, এটাও কোনো মানে ব্রোকেপ নাই। তো এখন এটা নিয়ে বাঁচতে গেলে আমাকে নতুন হয়তো বা অন্য কোনো আফটার মার্কেট বাম্পার লাগাইতে হবে বা ভিতর দিয়ে কোনো কিছু করতে হবে। এটা ছিল। তারপরে আপনি আরেকটা বলতেছিলেন খারাপ দিকে বিল কোয়ালিটি। হ্যাঁ, বিল কোয়ালিটি এটার মোটামুটি এই যে ইঞ্জিনের রং উঠে গেছে, এটা হচ্ছে আবার বসতে বসতে পাশের কিটেরও কিন্তু রং উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সাদা হয়ে গেছে। ঠিক আছে, আর পিছনের লাইটটার উপরে কোনো প্লাস্টিক কভার নাই, যে কেউ যদি যে কেউ যদি ওটা ভর দিয়ে উঠতে চায়, বাইকে উঠার চেষ্টা করে, তাহলে কিন্তু লাইটটা ভেঙে যাবে। মানে এটার পজিশনটা আসলে খারাপ, আমি নিজেও দেখছি ওনার ব্যাকলাইটটা, মানে ওর সব পিলিয়ন উঠতে গেলে পেছনের ওই অংশটায় কিন্তু হাত দিয়ে একটু চাপ পড়ে। তো এটার পজিশনটা এমন, যদি একটু চাপ পড়ে, মানে একটু স্বাস্থ্যবান চাপ যদি পড়ে, তাহলে ব্যাকলাইট কিন্তু খুলে পড়ে যাবে। আর রাস্তার মধ্যে আমি কিন্তু অসংখ্য রানার টার্বো ভার্সন 1 দেখছি যেগুলোর পেছনের ব্যাকলাইট নাই। তো আমার মনে হয় যে ওই ধরনের কোনো একটা রিমান্ডের শিকার হয়ে ওই ব্যাকলাইটগুলো হারাইছে। তো এইটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে এরকম হওয়ার কিন্তু একটা রিস্ক আছে, এটাই বলতেছে তৌফিক ভাই। হ্যাঁ, তারপরে কিছুদিন আগে প্রাইভেট কারের সাথে একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, সেটা পাশে খাম্বার কারণে ওই যে কিটটা ফেটে গেছে। আচ্ছা, তো এখানে মিটারের যে উপরের ক্যাচিংটা ছিল হালকা একটু ফেটে গেছে, তো সেটা আমি ক্যাচিং চেঞ্জ করার জন্য কমপ্লেন করলাম। ওনারা বললেন যে 6,000 টাকা দিয়ে আমাকে নতুন মিটারই কিনতে হবে। মানে আশ্চর্য হয়ে যাই যে একটা মানে 1,25,000 টাকার একটা বাইকে সামান্য একটা ক্যাচিং চেঞ্জ করব, সেটার কোনো ফ্যাসিলিটিস নাই, 6,000 টাকা দিয়ে আমাকে নতুন মিটার কিনতে হবে। আচ্ছা, মানে এটা কেমন সার্ভিস হইলো? একটা ক্যাচিং তো রাখবে। পরে আমি 1,000 টাকা দিয়ে অন্য একজনের কাছ থেকে ক্যাচিংটা ম্যানেজ করে নিছি। আচ্ছা আচ্ছা, আপনি ক্যাচিংয়ের উসিলায় আর একটু কিছু এক্সপিরিয়েন্স বলেন তো। আপনার এই যে পার্টসের দাম তাদের কাছ থেকে তো কিছু না কিছু আপনি কিনছেন, তো আপনার কাছে দামের ব্যাপারে কেমন কি মনে হয়েছে? এই যে এখন যে এইটা দেখছেন লুকিং গ্লাসটা, এটা কিন্তু পরে আমি লাগাইছি শোরুম সার্ভিস সেন্টার থেকে লাগাইছি। প্রথমটা ভেঙে গেছিলো, বাসের সাথে চাপ দিয়ে ভেঙে ফেলছিল, টোকা লাগার সাথে সাথে ভেঙে গেছিলো। তো এই লুকিং গ্লাসটার দাম 520 টাকা। একটা না দুইটা? আচ্ছা, 520 টাকা। মানে আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি রাখতেছে, তাই না? মানে বাইকের দাম অনুপাতে। আচ্ছা, এটার প্রাইসটা একটু বেশি। তারপরে এই কিট, এই শুধু উপরের একটাই 500 টাকা, ওয়ানশিটটা। হ্যাঁ, ওয়ানশিট, আর নিচেরটা এটা হয়তো দুইটা মিলে 1,000 বা 1,500 এরকম হবে। আচ্ছা, সামান্য ফিরে গেছে, এখন চেঞ্জ করতে হবে, এখন এটা এই ঘটনা। আচ্ছা, তারপরে মাঝে মাঝে ইঞ্জিন সাউন্ডও চেঞ্জ হয়, সার্ভিস সেন্টারে গেলে বলে এটা সমাধান হয়ে যায়। ইঞ্জিন সাউন্ডটা সুন্দর,
কিন্তু মাঝে মাঝে অনেক সময় করে কি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটা কি মানে হঠাৎ হঠাৎ হয় না ঘন ঘন? না, হঠাৎ, খুব একটা ঘন ঘন না, হঠাৎ এখানে অনেক দিন সার্ভিস করা হয় না বা। তো তৌফিক ভাই, আপনি কত গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন? আমি 2050। এটা কি মিনারেল, সেমি বা ফুল? ফুল সিনথেটিক। ফুল সিনথেটিক। আপনি কি এই প্রথম 20W50 দিচ্ছেন নাকি আগে অন্যটা দিতেন? আগে ওদের যে সার্ভিস সেন্টারে যেটা ছিল সেটাই দিতাম। ওইটার গ্রেড কত ছিল? ওটা কখনো কখনো 2050, 2040 এরকম দিত। একবার 2040 দেওয়া হয়েছিল শীতের দিনে সম্ভবত। আচ্ছা, তো আপনি এখন যে ফুল সিনথেটিক দিচ্ছেন, এতে করে কি ইঞ্জিনের সাউন্ড আগের চাইতে ভালো পান নাকি কেমন কি পান? হ্যাঁ, ফুল সিনথেটিক দেওয়ার পর একটু স্মুথনেস বাড়ছে, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে নিজের ফিল থেকে মাইলেজটাও একটু বাড়ছে, যেহেতু স্মুথলি চলে। আচ্ছা, এটাই। আর ইঞ্জিন হিট ইস্যুটা কমে গেছে। ইঞ্জিন হিট ইস্যুটা, ওভারহিট ইস্যুটা কমছে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি খারাপ লাগার দিকের মধ্যে আরও আমাকে নোট করতে বলছিলেন যে হেডলাইটের আলোর পরিমাণ, ওইটা কি হয়েছে? হেডলাইটের আলোর পরিমাণটা অনেক কম। বৃষ্টির দিনে তো টোটালি বোঝা যায় না, মানে রিফ্লেকশন তো করে না, টোটালি বোঝা যায় না। আবার রাত্রেও দেখা গেছে যে আমি একবার গুলশানে প্রথম দিকে পড়ে গেছিলাম, ওই যে কী বলে, উপরে লাইট ঠিকই আছে কিন্তু নিচে তো গাছ, অন্ধকার পড়ে আছে, আর নিচে ছিল ওই যে ম্যান হোলের যে গর্তগুলি, আমি ওখানে পড়ে গেছিলাম একবার। আচ্ছা 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 আচ্ছা, তো আপনি আরেকটা জিনিস আমাকে নোট করতে বলছিলেন খারাপ দিকে, সেটা হচ্ছে ভাইব্রেশন। হ্যাঁ, তো এটা কি হাল অবস্থা বলেন তো? হ্যাঁ, ইঞ্জিনের ভাইব্রেশন কিছুটা আছে, কিছুটা বলতে বেশ ভালোই। 5th গিয়ারে দিয়ে যদি আমি 40, 45 বা সর্বোচ্চ 50 পর্যন্ত মোটামুটি স্মুথ রাইড পাই, এরপরে গেলে আমার মানে খুব বিরক্ত লাগা শুরু হয়, মনে হচ্ছে কি যেন একটা মানে জ্যাম ধরে আছে, কি যেন একটা মানে ভাইব্রেশন হচ্ছে একটা অন্যরকম। আপনি যখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়া শুরু করছেন 20W50, তো এতে কোনো ইমপ্রুভমেন্ট পান নাই? কিছুটা, বেশি না। আচ্ছা, যেমন না ভাইব্রেশন একটু মানে 10 কিলো আগে শুরু হইতো, এখন 10 কিলো হয়তো পরে শুরু হয়, মানে আমার কাছে আমার ফিলিংসে যেটা আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই আচ্ছা, আপনি আপনার এক্সজস্ট পাইপের সাইজের ব্যাপারে যেন কি বলতে চাচ্ছিলেন খারাপ দিকের মধ্যে? খারাপ দিক বলবো কিনা আমি জানি না, এটা একটা ডিজাইনের অংশই। আচ্ছা, তবে একটু বাহিরের দিকে মনে হয়েছে আমার, তো হ্যাঁ, রিক্সা বা কোনো কিছু লেগে যায়। আচ্ছা, এই পর্যন্ত প্রাইভেট কারও কিন্তু লেগে গেছিলো, তো আমার ক্ষতি হয় নাই সাইলেন্সারটা বড় হওয়ার কারণে। আচ্ছা, প্রাইভেট কারই ক্ষতি হয়েছে, কিন্তু লেগে গেছিলো, কিন্তু এটা তো আমার জন্য একটা রিস্ক। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, এই বাইকটি আপনি তো 13,000 কিলোমিটারের বেশি চালাইছেন, তো এতে করে কি মনে হয় বাইকটা নেওয়া আপনার জন্য ঠিক হয়েছে কিনা? আর একটা ব্যাপার হচ্ছে, আপনি অন্যদের ক্ষেত্রে এই বাইকটা ব্যবহারের ক্ষেত্রে আপনি উদ্বুদ্ধ করেন কিনা বা সাপোর্ট করেন কিনা? যদি রিসেল করার ইচ্ছা না থাকে, যে আমি শিখবো, আমার নেক্সট জেনারেশন শিখবে, চালাবো, তাই না, এরকম যদি কোনো প্ল্যান থাকে তাহলে দেশি প্রোডাক্ট হিসেবে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, কিছুদিন ইউজ করবেন, রিসেল করে দিবেন, সেল করে দিবেন, সেই ক্ষেত্রে আপনার না নেওয়াটাই বেটার, কারণ কেনার সাথে সাথে 50% দাম। হ্যাঁ, বুঝতে পারছি। এটাই আর কি। কিন্তু আপনি যে পরিমাণে খারাপ অভিজ্ঞতার কথা শুনাইছেন, তো এতে করে আমার তো মনে হয় যে এই বাইকটা না নেওয়াই ভালো। কি মনে হয় আপনার? দেশি প্রোডাক্ট তো আমি ওইভাবে কিছু বলবো না। না, দেশি আর বিদেশিকে আপনি তো টাকা দিয়ে কিনছেন, তাই না? আপনার এটা যে ব্র্যান্ডের, তারা তো আর আপনাকে এটা ফ্রি দেয় নাই, তাই না? আপনি তো নিজের টাকা দিয়ে কিনছেন, তাহলে আবার দেশি আর বিদেশি বলতে তো কোনো কথা নাই। এই ক্ষেত্রে যদি বিদেশি জিনিস হয় সেটার ক্ষেত্রেও আপনি নেগেটিভই থাকবেন। তো না, আপনি যে পরিমাণ খারাপ দিক বলছেন, তো এতে করেও কি আপনার কাছে মনে হয় যে বাইকটা কেনা উচিত? আমি সরাসরি কিছু বলবো না, তবে যা করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন, যাতে কেনার পর আফটার সেল সার্ভিস নিয়ে যাতে ভুগতে না হয় আর কি। একটা জিনিস খেয়াল করেন, তৌফিক ভাই কিন্তু দেশি ব্র্যান্ড বা দেশি বাইক কথাটা বলতে গিয়ে কিন্তু ওনার গলা আটকে গেছে, মানে উনিও চাচ্ছে না যে দেশীয় একটা পণ্যের ব্যাপারে একটা কিছু বলার জন্য, কিন্তু এই জিনিসটার যে মূল্যায়ন, আবেগের যে মূল্যায়ন, এই মূল্যায়নটা কিন্তু কোম্পানি থেকে করে না। উনি একজন কাস্টমার হয়ে একটা খারাপ কথা বলতে গিয়ে ওনার গলায় আটকে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ওনার ইমোশনের কারণে, দেশের প্রতি ভালোবাসার কারণে, দেশের পণ্যের প্রতি ভালোবাসার কারণে। কিন্তু আমাদের দেশীয় পণ্য বিপণনকারী, উৎপাদনকারী যারা আছে, তারা কিন্তু এগুলোর ধারও ধারণা। তাদের কথা হচ্ছে যে কোনো রকমে কাস্টমারের পকেট কাইটা টাকা নামাইতে পারলেই আমাদের মুনাফা আমাদের পকেটে চলে আসলো। পরিবর্তন হোক এই ধরনের নিচু মানসিকতার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।